দর্শক, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি এনটিভি স্বাস্থ্য বিষয়ক নিয়মিত আয়োজন স্বাস্থ্য প্রতিদিন অনুষ্ঠানে। আপনাদের সাথে আছে আমি ডাক্তার সাদিয়া ফাতেমা কবির। দর্শক, আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হলো পেপটিক আলসার ও তার চিকিৎসা। এ বিষয়ে আলোচনা করার জন্য আমাদের মাঝে উপস্থিত আছেন একজন বিশেষজ্ঞ চিকিৎসক। চলুন পরিচিত হই আমাদের আজকের অতিথির সাথে। অধ্যাপক এ.কে.এম. আমিনুল হক 1956 সালের জানুয়ারিতে ময়মনসিংহ জেলায় জন্মগ্রহণ করেন। তিনি 1981 সালে ময়মনসিংহ মেডিকেল কলেজ থেকে এমবিবিএস ডিগ্রি লাভ করেন। এরপর তিনি চিকিৎসা বিজ্ঞানে উচ্চতর এমডি ও এফসিপিএস ডিগ্রি অর্জন করেন। বর্তমানে তিনি গণস্বাস্থ্য সমাজভিত্তিক মেডিকেল কলেজের মেডিসিন বিভাগের বিভাগীয় প্রধান হিসেবে কর্মরত আছেন। আপনাকে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের অনুষ্ঠানে। ধন্যবাদ। স্যার, আমাদের আজকের আলোচনার বিষয় যেহেতু পেপটিক আলসার, আমি শুরুতে জানতে চাইবো যে পেপটিক আলসার বলতে আমরা আসলে কি বুঝি? আসলে আমাদের দেশে পেপটিক আলসার বলতে আমরা বুঝি যে পাকস্থলীতে যদি কোনো ঘা হয় সেটাকে আমরা পেপটিক আলসার বলি। এই ঘাটা আসলে সুপারফিশিয়াল হইতে পারে, অনেক সময় গভীর হইতে পারে। আচ্ছা। কিন্তু আমাদের দেশের বেশিরভাগ লোকেই পেটের যে কোনো ব্যথা হলেই তারা এটাকে পেপটিক আলসারই বলে থাকে। আসলে এই পেটের সব ব্যথাই পেপটিক আলসার না। আচ্ছা। ব্যথা আসলে ইনভেস্টিগেশন করার পরে, বিশেষ করে আমাদের দেশে এখন এন্ডোস্কোপি খুব চালু আছে, এন্ডোস্কোপি করার পরে যদি দেখা যায় যে তার পাকস্থলীতে কোনো ইরোশন কিংবা কোনো আলসার আছে, তখন আমরা এটাকে পেপটিক আলসার বলে থাকি আর কি। স্যার, আপনি যেহেতু বলেছেন যে সমস্ত ব্যথাই পেপটিক আলসার নয়, তো পেপটিক আলসারের ব্যথা আসলে ব্যথার ধরনটা কিরকম বা লক্ষণগুলো কি কি? আসলে পেপটিক আলসার এটা তো একটা ক্রনিক ডিজিজ এবং রোগীদের অনেক দিন যাবতেই তার ব্যথা অনুভব করতে থাকে সে। আচ্ছা। এবং বেশিরভাগ ক্ষেত্রে পেটের উপরিভাগে তার ব্যথাটা অনুভূত হয়। অনেক সময় এই ব্যথা বুকেও হতে পারে, বুকের নিচের দিকেও হতে পারে। আবার সবসময় যে ব্যথা হবে তাও না, অনেক সময় জ্বালা পোড়াও হয়। আবার দীর্ঘদিন যাওয়ার পর অনেকের বমিও হয়। কাজেই পেপটিক আলসারের লক্ষণ বলতে আমরা ব্যথা, জ্বালা পোড়া এবং অনেক সময় বমি, এইগুলিকে আমরা বুঝে থাকি। এগুলি হলে আমরা বুঝি যে তার পেপটিক আলসার হওয়ার একটা সম্ভাবনা আছে। তখন আমরা সেই অনুযায়ী পরীক্ষা নিরীক্ষা করা হয়। বা স্যার, এটা কি কোনো নির্দিষ্ট বয়স বা কোনো নির্দিষ্ট যে পুরুষ বা মহিলাদের ক্ষেত্রে কাদের ক্ষেত্রে বেশি হচ্ছে এরকম কোনো ব্যাপার আছে নাকি? এটা আসলে বয়স মানে অল্প বয়সে তো খুব কম হয়। যারা অ্যাডোলেসেন্ট কিংবা মধ্যবয়সী, এল্ডারলি, এদেরই বেশি হয়ে থাকে, মেয়েদেরও হয়। এর সাথে আরেকটা ফ্যাক্টর আমাদের বিবেচনায় আনতে হবে, যেটা স্মোকিং। আচ্ছা। যারা স্মোক বেশি করে তাদের অ্যাসিড সিক্রেশন বেশি হয়, তাদেরই পেপটিক আলসার হয় বেশি। আচ্ছা। এবং আমাদের মেয়েদের বেলাও অনেকে জর্দা, সাদা পাতা, গোল এইগুলি ব্যবহার করে, কাজেই তাদের বেলায়ও অ্যাসিড সিক্রেশন বেশি হচ্ছে এবং পেপটিক আলসার বেশি হচ্ছে। মাঝবয়সী লোকদেরই আমরা পেপটিক আলসার বেশি পেয়ে থাকি। আচ্ছা স্যার, কারণগুলো কি? পেপটিক আলসারের কারণগুলো কি? কারণ আসলে অনেকটা লাইফস্টাইল থেকে শুরু করতে হবে। অনেকের জীবন আচরণের সাথে ওই কারণের জড়িত আছে। অনেকে সকালে নাস্তা করে না, বিশেষ করে স্কুল গোয়িং যারা ছাত্রী কিংবা ছাত্র, তারা দেখা যায় যে ঘুম থেকে উঠে নাস্তা না করে চলে গেছে, আবার তারা ঘুরে ফিরে 3টা 4টা তখন এসে খাওয়া দাওয়া করে। এরকম যদি দীর্ঘদিন সে অনিয়ম করতে থাকে তাহলে তার একটা সম্ভাবনা থাকে। আবার কেউ কেউ আছে অনিয়মিত, খাওয়ার কোনো টাইম নেই, তাদের অনেক সময় হয়ে থাকে। যারা স্মোকার তাদের হয়ে থাকে। এবং অনেক সময় জীবাণু দ্বারাও হয়, হেলিকপ্টার পাইলোরি, এটা দেওয়া হয়। কিন্তু আমাদের দেশে বেশিরভাগ ক্ষেত্রে আমরা ওই সমস্ত ফ্যাক্টরগুলি বেশি কাজ করে থাকি। আর বেশিরভাগ লোকের যেহেতু হেলিকপ্টার পাইলোরি আছে, এই জিনিসটাকে আমরা একদম আলসার হলে পরে এর সাথে এটার চিকিৎসা দিতে হয়। তাছাড়া বেশিরভাগ ক্ষেত্রে আমরা ওই সমস্ত ফ্যাক্টরগুলিকে গুরুত্ব দিয়ে থাকি। আচ্ছা, এটা আমাদের দেশের প্রেক্ষাপটে। আমাদের দেশের প্রেক্ষাপটে। আচ্ছা স্যার, এটা তো বললেন আপনি, কারণগুলো বললেন, আমরা লক্ষণগুলো একটু জানলাম। স্যার, একটু জানতে চাইবো যে চিকিৎসার ক্ষেত্রে আপনারা কি কি করে থাকেন? আমরা যে চিকিৎসা আগে আমরা পরীক্ষা নিরীক্ষা করে রোগটাকে মানে কনফার্ম করার চেষ্টা করি। রোগ নির্ণয়ের ক্ষেত্রে স্যার তাহলে কি কি করা যেতে পারে? নির্ণয়ের ক্ষেত্রে যেহেতু আপার অ্যাবডোমেন মানে পেটের উপরের দিকে যেহেতু ব্যথা বেশি থাকে, অন্য কারণেও হতে পারে। এরকম গলব্লাডারের পাথর হলে সেখানেও ব্যথা হয়, আবার প্যানক্রিয়াসে কোনো সমস্যা থাকলে সেখানেও ব্যথা হয়। সেজন্য আমরা আগে একটা আলট্রাসোনোগ্রাম করে দেখি। আলট্রাসোনোগ্রামে বিশেষ করে গলব্লাডারের পাথর, অন্য পাথর থাকলে
আমরা এগুলি আইডেন্টিফাই করতে পারি। যদি দেখি যে আলট্রাসোনোগ্রাম তো নর্মাল আছে কিন্তু পেট ব্যথা আছে, তখন আমরা এন্ডোস্কোপি সাজেশন করে থাকি। এবং এন্ডোস্কোপিতে যখন আলসার অথবা ইরোশন থাকে তখন আমরা এটা পেপটিক আলসার হিসাবে লেবেল করে থাকি। এবং তখনই চিকিৎসার ব্যাপারটা চলে আসে। যারা অল্প দিনের ব্যথা শুরু হয়ে গেছে তাদেরকে আমরা হয়তো ওমিপ্রাজল নামে ট্যাবলেট আছে, এই ট্যাবলেট ডেইলি একটা করে নাস্তা খাওয়ার আগে আমরা দেই। 1 মাস খেলে, নিয়মিত খেলে তার ভালো হয়ে যাওয়ার কথা। অনেক সময় যেহেতু তার লাইফস্টাইল চেঞ্জ করতে পারে না, সিগারেট খায়, পান, পাতা, জর্দা এগুলো ব্যবহার করে, কিংবা লাইফস্টাইল সকালে নাস্তা খাওয়ার কথা খেলো না, এই সমস্ত লাইফস্টাইলের যে পরিবর্তন আনা দরকার সেগুলো যদি না আনে তখন দেখা যায় যে ওষুধে 1 মাসে কাজ হচ্ছে না, তখন হয়তো দীর্ঘ সময় তার খেতে হতে পারে। আরেকটা হলো যদি আমরা হেলিকোব্যাক্টার পাইলোরি আলসারের সাথে সাথে আইডেন্টিফাই করতে পারি, সেই ক্ষেত্রে আমরা হেলিকোব্যাক্টার পাইলোরিকে ইরাডিকেট করার জন্য তখন আমাদের চিকিৎসা দিতে হয়, আলাদা চিকিৎসা দিতে হয়। সেই ক্ষেত্রে হয়তো অ্যান্টিবায়োটিকের ব্যাপারগুলো আসছে। আচ্ছা স্যার, এটা তো গেল চিকিৎসার কথা। যদি একটু জানতে চাই যে এই রোগ থেকে দূরে থাকতে গেলে কি কি করতে হবে, সেটা আপনি কিভাবে বলবেন? দূরে থাকতে গেলে মানে প্রিভেনশনটা আসলে তার প্রথমেই তার জীবন আচরণ, যেটা লাইফস্টাইলে চেঞ্জ আনতে হবে। যদি সকালে নাস্তা না খাওয়ার অভ্যাস থাকে তাহলে তার সকালে নাস্তা করতে হবে কম্পালসারি। আর একটা হলো খাওয়ার যে রেগুলারিটি, এইটাও চেঞ্জ করতে হবে। কোনোদিন দুপুরে খেলো, কোনোদিন খেলো না, কোনোদিন 9টায় খেলো, কোনোদিন রাত্র 12টায় খেলো, কোনোদিন না খায় ঘুমিয়ে গেলো। এই সমস্ত লাইফস্টাইলের পরিবর্তন এগুলি ঠিক করতে হবে। দ্বিতীয়ত যদি বদ অভ্যাস থাকে, যেরকম সিগারেট খাওয়ার, পান, গোল, পাতা এইগুলি খাওয়ার অভ্যাস থাকলে এগুলি আস্তে আস্তে বন্ধ করতে হবে। তারপর যদি সে নিয়মিত ওষুধ খায় তাহলে আমার মনে হয় যে তার পেপটিক আলসার থাকার কথা না। আচ্ছা স্যার, আপনি একটু আগে বলেছিলেন যে রোগ নির্ণয়ের ক্ষেত্রে আমাদের দেশে এখন এন্ডোস্কোপি হচ্ছে অহরহ। তো স্যার অনেক রোগীর ক্ষেত্রে দেখা যায় যে এন্ডোস্কোপির বেলায় তারা ভয় পেয়ে থাকে বা বললেও করাতে চান না, সেই ক্ষেত্রে আপনি রোগীদেরকে কি বলবেন? না, আমাদের দেশে তো আগে এন্ডোস্কোপি ছিল না, তখন বেরিয়ামিল এক্সরে, স্টমাক এন্ড ডুওডেনাম, এই এক্সরেটা হতো। বেরিয়াম পাউডার খাওয়াই ওই এক্সরেটা করলে তখন এই আলসারের মধ্যে ওই পাউডারটা দেখা যেত এক্সরেতে। এইটা এত ভয়ের কিছু নেই, এটা তো একটা পাউডার খাওয়া। যদি আমরা এন্ডোস্কোপি করতে রাজি না হয়, ভয় পায়, তাহলে তখন আমরা বেরিয়ামিল এক্সরে করতে পারি। আচ্ছা, সেটা তো ডায়াগনোসিস করা যাবে। আচ্ছা, কিন্তু স্যার এন্ডোস্কোপি যেহেতু আছে সেহেতু আপনারা এন্ডোস্কোপিকেই কি প্রাধান্য দিচ্ছেন? এন্ডোস্কোপিকে প্রাধান্য অন্য কারণে, এটা তো ভিজুয়াল ইমপ্রেশন। আচ্ছা, যে ডাক্তার এন্ডোস্কোপি করবেন তিনি তো সচক্ষে দেখতেছেন যে আলসার এটা সুপারফিশিয়াল না ডিপ, এটা একটা সুবিধা। আরেকটা হলো যে উনি যদি মনে করেন অনেক সময় ম্যালিগন্যান্সি হতে পারে, আলসারটা ম্যালিগন্যান্ট আলসারও হতে পারে, সেই ক্ষেত্রে বায়োপসি নেওয়ার প্রশ্ন আসবে। তখন উনি যদি চোখে দেখে বুঝেন যে এটা ম্যালিগন্যান্সির সম্ভাবনা আছে, তখন উনি বায়োপসি নিয়ে নিলেন, যেটা তো বেরিয়ামিল এক্সরে করলে সম্ভব না। কাজে ডিজিজটা কনফার্ম করতে গেলে যে সুবিধাটা দরকার বায়োপসি এবং হিস্টোপ্যাথোলজি, সেটা শুধু এন্ডোস্কোপিতে সম্ভব, বেরিয়ামিল এক্সরেতে সম্ভব না। আচ্ছা স্যার, এই যে আপনি বলেছেন যে আলসার ম্যালিগন্যান্টও হতে পারে, সেই ক্ষেত্রে স্যার আপনাদের চিকিৎসা পদ্ধতিটা কেমন হবে? ম্যালিগন্যান্ট আলসার হলে তখন মেডিসিনের চিকিৎসা তেমন একটা নাই। আচ্ছা, মেডিসিনে ট্যামোক্সিফেন নামে একটা কেমোথেরাপিউটিক এজেন্ট, এটা ব্যবহার করা হয়, রেসপন্স খুব একটা ভালো না। সেই ক্ষেত্রে যদি আর্লি স্টেজে আলসারটা ম্যালিগন্যান্ট আলসার ধরা পড়ে, যদি বায়োপসিতে এটা প্রমাণ হয়, তাহলে আর্লি সার্জারি করলে সে সুস্থ হবে। আচ্ছা, এটা মেডিসিনে হবে না, সার্জিক্যাল ট্রিটমেন্ট লাগবে। আচ্ছা, সেই ক্ষেত্রে তখন আমরা সার্জনের কাছে রেফার করি, তারা এই অপারেশন করে। আচ্ছা, সেই ক্ষেত্রে সার্জারিরও একটা প্রশ্ন চলে আসছে। আলসার থেকে সার্জারিতেও যেতে হতে পারে, এটা আসলে রোগীকে মাথায় রাখতে হবে যদি সেটা ম্যালিগন্যান্ট হয়। স্যার একটু আমি জানতে চাইবো যে আপনি যে বললেন যে ম্যালিগন্যান্ট হতে পারে, তার আগে বলেছেন যে কারণগুলো বলেছেন। অনেক ক্ষেত্রে দেখা যায় যে অনেক রোগীর এই ধরনের কথা থাকে যে আমরা নিয়ম মানছি, আমরা ওষুধ খাচ্ছি বা অহরহ হরহামেশা গ্যাসের বড়ি খাচ্ছি, তারপরও কেন আমাদের গ্যাসের সমস্যা হচ্ছে, বা সেটাকেও তারা অনেক সময় দাবি করে যে পেপটিক আলসার, আমাদের আলসার আছে। তো স্যার সেই রোগীদের ক্ষেত্রে আপনার কি কিছু বলার আছে? না, এই সমস্ত রোগী তো আমরা হরহামেশাই এগুলি আমরা পাই, কিন্তু যদি একটু ভালো করে প্রশ্ন করা যায় তখন দেখা যায় সে ওষুধগুলি নিয়মিত খায় না। হয়তো পেটে ব্যথা, একটা দিনে ওষুধ খাওয়ার পরে ব্যথা কমলো, তখন সে ভুলে যায় আর খায় না। আচ্ছা, তবে আলসারটা তো হিল করতে গেলে একটা নির্দিষ্ট সময়, একটা নির্দিষ্ট ডোজ, একটা নির্দিষ্ট ডিউরেশন এটা খেতে হবে, তখন আলসারটা হিল হবে।
তাকে তো সময় দিতে হবে। কিন্তু ব্যথা কমার জন্য একটা দুটো বড়ি খাওয়ার পরে আবার ডিসকন্টিনিউ করলাম, আমি 7 দিন পরে আবার একটা দুটো বড়ি খেলাম, এইটা তো এইভাবে তো এটা হিল হবে না। আচ্ছা, সেক্ষেত্রে আলসার রয়েই যাবে। এবং সেই সমস্যাগুলি যে লক্ষণগুলি তার প্রথমে ছিল সেগুলি সে সবসময় ফিল করতে থাকবে। আচ্ছা স্যার, আপনি বলেছেন যে আলসারের ক্ষেত্রে সুপারফিশিয়াল ডিপ টাইপ আছে, তো সেই ক্ষেত্রে হচ্ছে সুপারফিশিয়াল আলসার বা ডিপ আলসার দুটোর ক্ষেত্রে কি চিকিৎসার অপশনগুলো বা চিকিৎসার সুযোগ কি আলাদা বা চিকিৎসার পদ্ধতি কি? কারণও আলাদা, চিকিৎসা আলাদা। যেরকম আমরা যে সমস্ত অনেক ওষুধ খেলে অনেক সময় পেপটিক আলসারের সম্ভাবনা থাকে, বিশেষ করে যে ইরোশন, আমরা ব্যথা জন্য সারা শরীরে, অনেকের হাঁটুতে পায়ে কোমরে ব্যথা থাকে, আবার অনেকের শ্বাসকষ্ট থাকে, আর অনেক সময় স্টেরয়েড খায়। যে ব্যথার ওষুধ এবং স্টেরয়েড খেলে তার ইরোশন হতে পারে, এগুলি সুপারফিশিয়াল, এবং এই ড্রাগগুলি বন্ধ করে যদি সে ওষুধ খায় তাহলে ভালো হয়ে যায়। আবার যদি আলসার হয়, তো আলসারগুলি বেশিরভাগ ক্ষেত্রে ডিপ হয়, সেইগুলিতে তার পুরামাত্রার ওষুধ খেতে হবে, এবং অনেক সময় পাইলোরাস, অ্যান্টিপাইলোরাস ড্রাগ, এগুলিও তার সাথে ব্যবহার করতে হবে, একই সাথে চলবে। আচ্ছা, এবং অবশ্যই নিয়ম মাফিক ওষুধ খেতে হবে, মানে পর্যাপ্ত তার যে প্রপার ডিউরেশন এবং ডোজ, এটা মেইনটেইন করতে হবে, তাছাড়া সম্ভব না। আচ্ছা স্যার, আপনাকে অনেক ধন্যবাদ আমাদেরকে গুরুত্বপূর্ণ তথ্য জানানোর জন্য। ধন্যবাদ। প্রিয় দর্শক, জেনে নিলাম পেপটিক আলসার ও তার চিকিৎসা সম্পর্কে বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য। আশা করি তথ্যগুলো আপনাদের উপকারে আসবে। দর্শক, এ পর্যায়ে নিয়ে নিচ্ছি ছোট্ট বিরতি, আমাদের সাথেই থাকুন। প্রিয় দর্শক, বিরতির পর আবারও স্বাগত জানাচ্ছি স্বাস্থ্য প্রতিদিনে। এবারে থাকছে আপনাদের জন্য আমাদের নিয়মিত আয়োজন সুস্থ দেহ সুস্থ মন। আজকে থেকে আমরা দুদিন আমরা দেখাবো কিভাবে ফোকাস করব লেগসটাকে। লেগসের ক্ষেত্রে আমরা যে জিনিসটা করবো, আমরা প্রথমে কোয়াডস অ্যান্ড হ্যামস্ট্রিং অ্যান্ড গ্লুটিয়াস মাসল, এই তিনটা মাসলকে আমরা একই সাথে কীভাবে ডিফাইন করব, সেই জিনিসটা আমরা করবো, আপনাকে দেখাবো। এখন আমরা দেখাচ্ছি সে হচ্ছে ডাম্বেলের মাধ্যমে, তবে আপনি চাইলে এটা বারবেলের মাধ্যমে অথবা অন্য কোনো মেশিনের মাধ্যমে আপনি ভেরিয়েশন করতে পারবেন। আমরা ডাম্বেলের মাধ্যমে দেখাচ্ছি এই কারণে, যারা বাসায় বসেও লেগসটাকে ডেভেলপ করতে চায় তারা এর মাধ্যমে ট্রিক্সগুলোর মাধ্যমে উপকৃত হবে। আর যারা ওই পরিমাণ হেভি ওয়েট নেওয়াতে অভ্যস্ত না, তারা যদি ডাম্বেল দিয়ে শুরু করেন তাহলে পরবর্তী তাদের এক্সারসাইজ করতে ইজিয়ার হবে। এখন দেখুন আমরা কীভাবে কম্বিনেশন করে খুব অল্প টাইমের ভিতর শর্টকাট সিস্টেমে, মানে স্মার্টলি কীভাবে আপনার লেগসটাকে আমরা ডিফাইন করতে পারি। তো একটা জিনিস খেয়াল করবো, যদি আপনার ডাম্বেল যদি আপনি করতে থাকেন, মানে ইউজ করেন শুধু লেগসের জন্য, ডাম্বেলে যেটা হবে, লেগসের ডেফিনেশনটা হবে, লেগসের পাওয়ার বাড়বে, শেপ আসবে, কিন্তু ম্যাসিভনেসে সেই পরিমাণ আসবে না। সেই জন্য ম্যাসিভনেস আনতে গেলে আপনাকে এই এক্সারসাইজগুলি আপনি যদি বারবেলের মাধ্যমে করেন, তাতে আপনি ম্যাসিভনেস আসবে। রিজন হচ্ছে বারবেল আপনি অনেক হেভি ওয়েট ক্যারি করতে পারবেন, যেটা আপনি ডাম্বেলের মাধ্যমে সম্ভব না। এখন দেখুন এক্সারসাইজটা কীভাবে করছে। ওকে ভাইস, ওকে রেডি, ওকে। এটাকে আমরা বলি হচ্ছে বেসিক সুমো স্কোয়াড। এখন সুমো স্কোয়াডের ছাড়াও আমরা অন্য নর্মাল আমরা এটা মারতে পারি, মানে ডাম্বেল দিয়ে। আমরা সুমো স্কোয়াডটা দেখাচ্ছি, এই মানে এটা হচ্ছে রিজনটা হচ্ছে যে এটা ওভারঅল আপনার লেগসটাকে করতে পারে, যে লেগসের যে ভিতরে যে মাসলটা, যেটা বেশি ডিফাইন হলে লেগসটা বড় দেখা যায়, সেই জিনিসটা বেশি হবে, এবং এর সাথে গ্লুটিয়াস মাসলটা বেশি ফোকাস হবে এই সুমো স্কোয়াডের মাধ্যমে। ওকে, রাখবে, এটা খেয়াল করছেন আপনার ডাম্বেলের মাধ্যমে করছি। এরপরে সঙ্গে সঙ্গে চলে যাবে তো শেপিং মুভমেন্ট, সেটাকে আমরা বলি হচ্ছে অল্টারনেট লাঞ্জেস করলে যে জিনিসটা হবে, তার কোয়াডসের ডেফিনেশনটা আসবে, ইনডাইরেক্টলি হ্যামস্ট্রিংটা কাজ হচ্ছে, কারণ হ্যামস্ট্রিং প্রচুর পরিমাণ স্ট্রেস হচ্ছে, এবং অ্যাট দ্য সেম টাইম যেটা হবে গ্লুটিয়াস মাসলটা মানে হিপসের মাসলটা ডিফাইন হবে। যেটা দেখা যায় যে অনেক সময় যারা অনেক দিন ধরে ওয়েট ট্রেনিং করছে, হেভি ওয়েট নিয়ে করছে, তাদের দেখা যায় একটা ফ্ল্যাট ব্যাক হয়ে যায়। ফ্ল্যাট ব্যাক যাতে না হয়, এই জন্য এক্সারসাইজটা অবশ্যই ইম্পর্টেন্ট। এই জন্য আমরা কী করছি, আমরা দুইটা, একটা হচ্ছে ম্যাস বিল্ডিং, একটা হচ্ছে শেপিং, দুইটা এক্সারসাইজকে আমরা কম্বাইন করলাম। ওকে, রেডি রাখো। ওকে, দিয়ে এইটা আমরা সুপার সেট এতে করলাম। তবে লেগসের ক্ষেত্রে কিন্তু জাস্ট দ্য অপোজিট হচ্ছে এই যে অন্য এক্সারসাইজে ম্যাস বিল্ডিংয়ের সময় দেখা যায় যে আমরা 4 to 5 to 8 রেপিটেশন করছি ম্যাস বিল্ডিং করার জন্য। লেগসে কিন্তু দেখা যাচ্ছে এটা হাই রিপিটেশনে কাজ হয়। কেন হাই রিপিটেশনে কাজ হয় এটা কিন্তু এখনও কেউ বের করতে পারে না, কিন্তু অবজারভেশন দেখা গেছে যদি 20 রিপিটেশন মানে তখন লেগসে বেশি এটা হয়, মানে ম্যাসিভনেসটা চলে আসে, যেটা অন্য আপার পোর্শনে যেরকম দেখা যায় যে যদি আমরা হেভি ওয়েট নিয়ে কম রেপিটেশন করি তাহলে ম্যাসিভনেস আসে, কিন্তু লেগসে ঠিক জাস্ট দ্য অপোজিট হয়। এই জন্য আমরা ট্রাই করবো যে সবসময় 15 থেকে 20টা রিপিটেশন যাতে আমরা মারতে হয়। আর স্ট্রেন্থ ডেভেলপ করার জন্য আপনি মাঝে মাঝে হেভি ওয়েট নিতে পারেন, যাতে আপনার লেগসের স্ট্রেন্থটা ডেভেলপ হবে, যাতে পরবর্তীতে আপনি ওয়েটটা আস্তে আস্তে ইনক্রিজ হতে পারবেন। তবে খেয়াল করবেন, দিস ইজ দ্য ফার্স্ট পার্ট, মানে আমরা দেখলাম দুইটা এক্সারসাইজকে একদিনে কীভাবে করতে হয় সুপারসেটের মাধ্যমে।
এবং সেকেন্ড এক্সারসাইজ যেটা আমরা বলবো ফিনিশিং মুভমেন্ট অফ দ্য লেগস, সেটা আমরা নেক্সট দিন আপনাকে দেখাবো। প্রিয় দর্শক, খেজুর আমাদের সবার খুব পছন্দের একটি ফল। খেজুরে রয়েছে নানা পুষ্টিগুণ। চলুন খেজুরের সামগ্রিক পুষ্টিগুণ নিয়ে জেনে নেই একজন পুষ্টিবিদের কাছ থেকে। খেজুর অত্যন্ত ক্যালোরিবহুল একটি খাবার এবং বিভিন্ন ধরনের ভিটামিন, মিনারেলস এবং আঁশ সমৃদ্ধ। এই ভিটামিনগুলির মধ্যে রিবোফ্লাভিন, নায়াসিন, থায়ামিন ইত্যাদি উল্লেখযোগ্য। তাছাড়া ভিটামিন এ এবং ভিটামিন কেও রয়েছে খেজুরের মধ্যে, এবং মিনারেলসগুলির মধ্যে সোডিয়াম, পটাশিয়াম, ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম ইত্যাদি উল্লেখযোগ্য। আমেরিকান ক্যান্সার সোসাইটি আমাদের সবাইকে দৈনন্দিন 20 থেকে 35 গ্রাম আঁশ জাতীয় খাবার গ্রহণের পরামর্শ দিয়েছেন, যা আমরা খেজুর থেকেই গ্রহণ করতে পারি। তাছাড়া সারাদিনে একটি খেজুর আমাদের চোখের সুস্থতা দান করে। খেজুর উচ্চমাত্রার সলিউবল ফাইবার সমৃদ্ধ, যা ন্যাচারাল ল্যাক্সেটিভ হিসেবে কাজ করে, আমাদের বাওয়েল মুভমেন্টে সহায়তা করে এবং কনস্টিপেশন দূর করতে বিশেষ ভূমিকা পালন করে। খেজুরে প্রচুর পরিমাণে মিনারেলস যেমন সেলেনিয়াম, ম্যাঙ্গানিজ, জিঙ্ক ইত্যাদি থাকায় তা হাড়ের গঠন এবং বর্ধনে সহায়তা করে এবং বিভিন্ন ধরনের হাড়ের অসুখ যেমন অস্টিওপরোসিস থেকে রক্ষা করে। নিকোটিন নামক উপাদানটি খেজুরে থাকায় তা আমাদের অন্ত্রের বিভিন্ন ধরনের অসুখ থেকে রক্ষা করে। তাছাড়া অ্যানিমিয়া দূর করতে খেজুরের জুড়ি নেই। খেজুরে প্রচুর পরিমাণে আয়রন রয়েছে। তাছাড়া একটি উপাদান খেজুরে রয়েছে যা সচরাচর আমরা খাবারে খুব কম পাই, তা হচ্ছে অর্গানিক সালফার। এই অর্গানিক সালফার আমাদের বিভিন্ন ধরনের সিজনাল অ্যালার্জি রিঅ্যাকশন থেকে রক্ষা করে। তাছাড়া ওজন বাড়াতে খেজুরের জুড়ি নেই। একটি খেজুর থেকে আমরা 23 কিলো ক্যালোরি পেয়ে থাকি এবং 100 গ্রাম খেজুর থেকে আমরা 282 কিলো ক্যালোরি পেয়ে থাকি। তাই এই থেকেই আমরা বুঝতে পারি যে অল্প পরিমাণ খাবার খেয়ে আমরা যথেষ্ট ক্যালোরি অর্জন করতে পারছি। যারা ওজন বাড়াতে চান বা মাসল বিল্ড করতে চান, তাদের জন্য খেজুর খাওয়ার জন্য আমরা পরামর্শ দিতে পারি। খেজুরে রয়েছে প্রাকৃতিক সুগার যেমন গ্লুকোজ, ফ্রুক্টোজ, সুক্রোজ ইত্যাদি, যা অল্প পরিমাণে এবং খুব কম সময়ে আমাদেরকে শক্তি যোগাতে সহায়তা করে। তাছাড়া ডায়রিয়া হলে খেজুর একটি বিশেষ ভূমিকা পালন করে। যেমন খেজুরে প্রচুর পরিমাণে পটাশিয়াম রয়েছে, যা আমাদের ডায়রিয়া পরবর্তী সমস্যা দূর করতে বিশেষ ভূমিকা পালন করে। সামনে রমজান মাস আসছে, তাই সারাদিন উপোস থাকার পরে আমাদের এই ক্যালোরির ঘাটতি আমরা খেজুর দ্বারাই পূরণ করতে পারি। ডায়াবেটিক রোগীরাও অনায়াসে 2টো খেজুর নিতে পারেন। তাই আমি এই কথা বলতে চাই যে সারাদিনের দৈনন্দিন খাদ্য তালিকায় খেজুরের গুরুত্ব অপরিসীম। প্রিয় দর্শক, এবারে থাকছে আপনাদের জন্য আমাদের আজকের হেলথ টিপস। বাংলাদেশে মুখের ক্যান্সারের অন্যতম প্রধান কারণ পান, জর্দা, সুপারি ও চুন। এর মধ্যে জর্দা ও সাদা পাতা বেশি ক্ষতিকর, তাই এসব ত্যাগ করলে মুখের ক্যান্সারের আশঙ্কা শতকরা 50% কমে যাবে। প্রিয় দর্শক, আমাদের অনুষ্ঠান সম্পর্কে আপনার যে কোনো মতামত বা পরামর্শ লিখে পাঠাতে পারেন এই ঠিকানায়। প্রযোজক স্বাস্থ্য প্রতিদিন, এনটিভি, বিএসসি ভবন, 7তলা, 102 কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারণ বাজার, ঢাকা 1215। ফ্যাক্স 914338 থেকে 7 পর্যন্ত, অথবা ইমেইল করুন স্বাস্থ্যপ্রতিদিন@ntvpd.com এই ঠিকানায়। ব্যথা হয়নি এমন লোককে খুঁজে পাওয়া যাবে না। সবচেয়ে কমন ব্যথা হচ্ছে মাথা ব্যথা, এবং দ্বিতীয় কমন ব্যথা হচ্ছে আপনার মেরুদণ্ডের ব্যথা। এর মধ্যে হচ্ছে কোমর ব্যথাটা হচ্ছে সবচেয়ে কমন। এবং বলা হয় যে অফিসে যে মানুষ যেতে পারে না, কোনো যে অসুস্থ হয়, সর্দি, জ্বর, কাশির হচ্ছে অন্যতম কারণ। তারপর দ্বিতীয় কারণটাই হচ্ছে কিন্তু মেরুদণ্ডের ব্যথার কারণটা, এবং মেরুদণ্ডের 80% কজ হচ্ছে মেকানিক্যাল কজ। প্রিয় দর্শক, বিশ্বের যে কোনো প্রান্ত থেকে যে কোনো সময় আপনার প্রিয় স্বাস্থ্য প্রতিদিন অনুষ্ঠান দেখতে ভিজিট করুন আমাদের পূর্ণাঙ্গ ওয়েব পোর্টাল www.ntvbd.com। দর্শক, আজ এ পর্যন্তই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, এনটিভির সাথেই থাকুন।